আজ আমরা ক্লাস 7 এর লাইফ সায়েন্সের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে পরিবেশের সংকট, উদ্ভিদ এবং পরিবেশের সংরক্ষণ, এই নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা দেখছি যে পরিবেশ সম্বন্ধে আমরা কি বুঝি। এখানে সমগ্র জীবজগৎ ও তার পারিপার্শ্বিক সকল ভূপ্রাকৃতিক বস্তুর সমষ্টিকেই আমরা কিন্তু পরিবেশ বলে থাকি। এবং ভূপ্রাকৃতিক বস্তু বলতে আমরা রোদ, ঝড়, বৃষ্টি, বায়ুপ্রবাহ এই সকল অবস্থাকে বুঝিয়ে থাকি। এবং এই সকল বস্তুর দৈনিক পরিবর্তনকে আমরা বলে থাকি কি আবহাওয়া। এবং ভূপ্রাকৃতিক পরিবেশ নির্ভর করে মূলত আবহাওয়া ও জলবায়ুর উপর। এবং এই যে আবহাওয়া, সেটা হচ্ছে তাহলে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে ঘন্টায় ঘন্টায় বদলায়। এবং কাছাকাছি দুটি স্থানের মধ্যেও অনেক সময় আবহাওয়ার বদল দেখা যায়। আবার জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের প্রায় 40 বছরের গড় অবস্থা। এবং বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রে দেখা গেছে নির্দিষ্ট সময়ে জলবায়ু কিন্তু নির্দিষ্টই হয়ে থাকে। এক্ষেত্রে প্রত্যেকটা ঋতুর ক্ষেত্রেও আমরা কিন্তু দেখে থাকবো একটা নির্দিষ্ট স্থায়িত্ব থাকে। এবং এই স্থায়িত্ব যদি স্বাভাবিক সময়ের থেকে কম বা বেশি হয় তাহলে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয়। এখানে আমরা কয়েকটা ঘটনা দেখছি, যার মধ্যে কলকারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিগারেটের থেকে ধোঁয়া বেরোচ্ছে, বা রান্নার ক্ষেত্রে সেখান থেকে ধুয়ো, ধোলা, এগুলো ধোঁয়া নির্গত হচ্ছে। তো এইগুলো কি করছে? আমরা জানি পৃথিবীর চতুর্দিকে বায়ুমণ্ডল ঘিরে রয়েছে, এবং এই বায়ুমণ্ডলের সঙ্গে যখন এই সমস্ত জায়গা থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে, সেইখানে থাকা যে গ্যাসগুলো মূলত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস এবং ধুলো এবং কার্বনের কণা যখন জমা হচ্ছে তখন একটা চাদরের মতো আবরণ তৈরি করছে এবং পৃথিবীকে ঢেকে রাখছে। এবং এগুলি থাকার ফলেই কিন্তু পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা -18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামে না। এর ফলেই কিন্তু পৃথিবীতে প্রাণের স্পন্দন পাওয়া যায়। কিন্তু কখনো কখনো দেখা গেছে এইসব গ্যাসগুলির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হলে প্রয়োজনের অতিরিক্ত তাপকে এরা পৃথিবীতে আটকে রাখে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বাড়িয়ে দেয়। এবং একেই আমরা বলে থাকি কি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই পৃথিবীর যে উষ্ণতা বৃদ্ধি হয় তার জন্য কিন্তু জলবায়ুর একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখা গেছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। এবং 1970 থেকে 2008 সালের মধ্যে এই গ্যাস মেশার হার 80% বেড়ে গেছে। এবং 2001 সালের গোড়ায় জানা যায় যে গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গেছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমরা একটা রুক্ষ, শুষ্ক, খরাপ্রবণ ভূমির ছবি দেখছি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে 2005 সালটা ছিল গত শতকের মধ্যে উষ্ণতম বছর। এবং 1980 থেকে 88 সালের মধ্যে 18টি তাপপ্রবাহের সৃষ্টি হয়েছিল, যাতে বহু মানুষের প্রাণহানি হয়। এবং 2005 সালে দেখা গেছিল রাজস্থানে বন্যা এবং উত্তর পূর্ব ভারতে খরা। আমরা জানি রাজস্থানে কম বৃষ্টি হয় এবং উত্তর পূর্ব ভারতে বেশি বৃষ্টি হয়, কিন্তু এই ক্ষেত্রে পুরো উল্টো ঘটনার সৃষ্টি হয়েছিল। এছাড়াও আমাদের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার ফলে আরও নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখে থাকি, যেটা 2007 সালে 4 বার মৌসুমি নিম্নচাপ হয়, যাতে বাংলাদেশ, ভারত ও নেপালে ভয়ঙ্কর বন্যা হয়। এতে 1 লক্ষের উপর মানুষ ঘরবাড়ি হারায়। এখানে আমরা অমরনাথ গুহার যে শিবলিঙ্গ তার একটা ছবি দেখছি। গত 5000 বছর ধরে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কাশ্মীরের অমরনাথ গুহায় বরফের উচ্চতা থাকতো 12 ফুট, এবং 2007 জুন মাসের শেষের দিকে সেই উচ্চতা হয় কিন্তু কমে গিয়ে অনেকটাই 4.5
ফুট। এছাড়াও উত্তরাখণ্ডে 2013 সালে মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যায় কয়েক হাজার মানুষ মারা যায়। হিমবাহের বরফ গলন, নদীর জলস্তরের উচ্চতা বৃদ্ধি ও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিও কিন্তু এই জলবায়ুর পরিবর্তনের ফলেই হয়ে থাকে। আমরা জানি পৃথিবীর মিষ্টি জলের বৃহৎ ভাণ্ডার হলো হিমবাহ, এবং হিমালয় পর্বতমালার প্রধান প্রধান উল্লেখযোগ্য হিমবাহগুলো হলো গঙ্গোত্রী, যমুনোত্রী ও জেমু। এখানে আমরা এরকমই কিছু হিমবাহ দেখছি, এবং এই বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু হিমবাহগুলো গলতে থাকে, এবং যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতাও কিন্তু বাড়তে থাকে। দেখা গেছে গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর ছোট হয়ে যাচ্ছে, এবং আলাস্কা উপকূলে বরফের স্তর 30 বছরে 40% কমে গেছে। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে বেড়েছে 3 মিলিমিটার করে, অর্থাৎ 0.1 ইঞ্চি করে। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে একটি গবেষণা বলছে 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রায় 70 সেন্টিমিটার বেড়ে যাবে, এবং এর ফলে উপকূল অঞ্চলে বন্যা, জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন হবে। ভারত ও বাংলাদেশের অন্তর্গত সুন্দরবন ও এখানে যে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় তাদের অস্তিত্ব কিন্তু তখন সংকটে পড়বে, আর এখানে বাস করা প্রায় 40 লক্ষ লোক তখন গৃহহীন হয়ে পড়বে। এছাড়াও হিমবাহ যদি গলে যায় তার ফলে কিন্তু দুটো বেশি গুরুত্বপূর্ণ ক্ষতির সৃষ্টি হয়। প্রথমে যেটা দেখা যায় যে হিমবাহ পৃষ্ঠ নদীগুলিতে জলের পরিমাণ বাড়ার ফলে বন্যা দেখা দেবে, এবং পরে হিমবাহ নিঃশেষ হয়ে যাওয়ায় নদীগুলিতে জলের অভাব দেখা যাবে, ফলে তীব্র জলসংকটও দেখা দেবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 80% সূর্যরশ্মি হিমবাহ দ্বারা প্রতিফলিত হয় ও 20% এর দ্বারা শোষিত হয়। হিমবাহের অভাবে ওই 80% সরাসরি ভূপৃষ্ঠে আপতিত হয়ে ভূপৃষ্ঠের তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে, ফলে পৃথিবীতে প্রাণের স্পন্দন আর পাওয়া যাবে না। উল্লেখ্য, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা, যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা ও জেমু হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি হয়েছে, এবং হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে প্রায় 9টি বড় নদীর জলের যোগান দেওয়া হয়। এরপর আমরা দেখে নেব প্রবাল, প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপ সম্বন্ধে। এখানে আমাদের যেটা দেখতে হবে, সেখানে একটা ছবিতে আমরা দেখতেই পাচ্ছি প্রবালের একটা অংশ। প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এরা নিরেরা পর্বতভুক্ত, এবং এরা একসঙ্গে দল বেঁধে কলোনি তৈরি করে বাস করে। প্রবালরা নিজেদের দেহের বাইরে ক্যালসিয়াম কার্বনেটের একটা বহিঃকঙ্কাল তৈরি করে, এবং এই বহিঃকঙ্কাল এদের দেহকে রক্ষা করে। মৃত প্রবালের সাদা বা রঙিন কঙ্কালের সৌন্দর্যে কিন্তু সবাই মুগ্ধ, এবং এইটা দিয়ে কিন্তু নানা রকমের শৌখিন দ্রব্য ও গয়না তৈরি হয়। একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল একটা শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে। এটাকেই বলা হয় কি প্রবাল প্রাচীর। এখানে আমরা একটা প্রবাল প্রাচীরের ছবি দেখছি, যেখানে নানা রকমের সামুদ্রিক জীবও এর সঙ্গে যুক্ত রয়েছে। দেখা গেছে পৃথিবীর সমুদ্রতলের মাত্র 0.1% দখল করে থাকা এই প্রবাল প্রাচীরে প্রায় 25% সামুদ্রিক প্রজাতি আশ্রয় নিয়ে থাকে। এর মধ্যে মাছ, মোলাস্কা, গাইনোডার্মাটা, স্পঞ্জ, ক্রাস্টেসিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে। তাই জীববৈচিত্র্যের নিরিখে এর কিন্তু গুরুত্ব অপরিসীম। কিন্তু সমুদ্রের জলের উষ্ণতা ক্রমাগত বাড়ার ফলে কিন্তু এদের অস্তিত্ব সংকটের মুখে। প্রবাল দ্বীপ হলো মৃত প্রবাল আর অন্য জৈব বস্তুর সাহায্যে প্রবাল প্রাচীরের যে অংশ গঠন হয় সেইটি। ক্রান্তীয় আর উপক্রান্তীয় অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়, এবং প্রবাল দ্বীপগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক মিটার উঁচু হয়ে জেগে থাকে, এবং উপকূলীয় নারকেল গাছের সারি আর সাদা প্রবালে বার্লি দিয়ে ঘেরা থাকে অগভীর সমুদ্রের প্রবাল দ্বীপ।
বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলো বিপন্ন হয়ে পড়ছে এবং 1988 সালের পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ ধ্বংস হয়ে গেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারত মহাসাগরের জলের উষ্ণতা বেড়ে যায় এবং এই অঞ্চলের প্রবাল প্রাচীরগুলিতে বাস করা অনেক ধরনের মাছ, ফলে জলের উষ্ণতা বৃদ্ধির ফলে এই প্রবাল প্রাচীরগুলো আর ওইসব মাছেদের আদর্শ বাসস্থান থাকছে না। এছাড়াও লোভী মানুষরা প্রবাল চুরির নেশায় কিন্তু এদের ধ্বংস করে থাকে। তো মূলত এই দুটি কারণের জন্যই প্রবাল কিন্তু আজ ধ্বংসের মুখে। এরপর আমরা দেখব জীববৈচিত্র্য সম্বন্ধে। এখানে আমরা একটা মানচিত্র দেখছি যেখানে বেশ কিছু জায়গা লাল অংশ দিয়ে চিহ্নিত করা হয়েছে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়েই জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীব পাওয়া যায় যা অন্য কোথাওই পাওয়া যায় না। এই রকম অঞ্চলগুলিকেই আমরা বলি কি জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট। এইরকম হটস্পট ভারতেও যে দেখা যায় সেইগুলোকে আমরা চারটি ভাগে মূলত ভাগ করে থাকি। প্রথমে হচ্ছে পূর্ব হিমালয়, এখানে সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, তরাই এই সমস্ত অঞ্চলগুলো এর অন্তর্গত। এছাড়া পশ্চিম ঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে পশ্চিম উপকূল সেই অংশটা। এছাড়া ইন্দো বার্মা ক্ষেত্রে আমরা মেঘালয়, অরুণাচল এইগুলো প্রদেশ এই সমস্ত রাজ্যগুলো দেখতে পাচ্ছি। এছাড়া সুন্দরল্যান্ড বলতে আমরা ভারতের আন্দামান এবং নিকোবর অঞ্চলকে বুঝে থাকছি। এছাড়াও ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, ইকুয়েডর এরকম কতগুলি দেশ দেখা যায় যেখানে জীববৈচিত্র্য এতটাই বেশি যে এদেরকে অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়ে থাকে। আমাদের দেশে 91,212টি প্রজাতির বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে এবং সারা বিশ্বের উদ্ভিদ জগতের 7% আর প্রাণী জগতের 6.5% বাসভূমি এই ভারতবর্ষ। এরপর আমরা জীব বৈচিত্র্যের প্রধান প্রধান গুরুত্বগুলো একটু দেখে নেব। প্রথম যে গুরুত্বটা সেটা হচ্ছে খাদ্যের উৎস। খাদ্যশস্যের বিচিত্র সম্ভার কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। দ্বিতীয় যেটা হচ্ছে পরিবেশের দূষণ রোধ। অণুজীবরা মূলত বিভিন্ন বর্জ্য পদার্থকে ভেঙে ফেলে, ফলে ওইসব বর্জ্য যে সমস্ত পরিবেশকে ক্ষতি করত সেগুলো আর পরিবেশকে ক্ষতি করতে পারে না। তৃতীয়ত যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জলবায়ুর স্থিতাবস্থা। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়তে পারে এবং একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীবরা এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে থাকে, ফলে এরা কিন্তু পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দ্বিতীয় যেটা হচ্ছে না, উদ্ভিদেরা মূল দিয়ে যে জল শোষণ করে তার অতিরিক্ত অংশ তারা বাষ্পমোচন করে থাকে এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাত বজায় রাখে, যার ফলে জলচক্র বজায় থাকে। চতুর্থ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ। ঘাস জাতীয় উদ্ভিদেরা তাদের গুচ্ছমূল দিয়ে মাটিকে আঁকড়ে রাখে, যার ফলে মাটির গঠন কিন্তু রক্ষা পায়। এবং দ্বিতীয় যেটা হচ্ছে মূলযুক্ত উদ্ভিদ মাটির জলধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তৃতীয়ত ছত্রাক ও ব্যাকটেরিয়া এরা মাটিতে উপস্থিত উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বিভিন্ন মৌল যেগুলো আছে, খনিজ মৌল মূলত, সেইগুলো পরিমাণ বজায় রাখতে সহায়তা করে। এবং সবশেষের যে গুরুত্ব সেটা হলো পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব অন্যান্য মৃত জীবের দেহ বা বর্জ্য পদার্থগুলোকে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটি তার হারানো মৌলগুলিকে আবার ফিরে পায়। জীববৈচিত্র্যের অন্যান্য গুরুত্বগুলো এবার আমরা একটু দেখে নিই। এখানে প্রথমে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ওষুধের উৎস হিসেবে। সিনকোনা থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি, সর্পগন্ধা থেকে আমরা রেসারফিন ওষুধ পেয়ে থাকি, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন পেয়ে থাকি। এছাড়াও কাঠ থেকে আমরা জ্বালানি এবং কাগজ পেয়ে থাকি। এছাড়া অন্যান্য শিল্প যেমন রেশম শিল্প, লাক্ষা শিল্প, রাবার শিল্প এইখান থেকে পাওয়া যায়। এছাড়া বিনোদন এবং ভ্রমণ সংক্রান্ত
এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন পশু পাখিদের তাদের স্বাভাবিক বাসস্থানে দেখার আনন্দ পাওয়া যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য আমরা অনেকে জঙ্গল বা পাহাড়ি অঞ্চল, নদী এই সমস্ত জায়গায় আমরা গিয়ে থাকি। এছাড়াও শিল্প এবং সাহিত্যের ওপরও এর প্রভাব রয়েছে। যেমন কোনো কোনো গাছ এবং পশু পাখি অরণ্যে বসবাসকারী আদিবাসীদের উপাস্য, যেমন বট ইত্যাদি হয়ে থাকে। এছাড়াও সাহিত্য রচনার উপাদানও কিন্তু এখান থেকেই পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রাণীদের বা জীবেদের পারস্পরিক নির্ভরশীলতার জন্য কিন্তু এই জীববৈচিত্র্যের গুরুত্ব রয়েছে। যেমন এখানে খাদ্য খাদক বা মিথজীবী সম্পর্ক এগুলো থাকার জন্যই তৈরি হতে পেরেছে। এরপর আমরা দেখে নেব পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি। প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হিসেবে বাসস্থানের অভাব। এই বাসস্থানের অভাব নানা রকমভাবে হতে পারে। আমরা মূলত মানুষেরা আমাদের শিল্প বা কলকারখানা প্রতিস্থাপন করার জন্য বা বাড়িঘর বানানোর জন্য নানা রকমভাবে বা আসবাবপত্র বানানোর জন্য কাঠের জন্য যথেচ্ছভাবে আমরা বন জঙ্গল পরিষ্কার করে থাকি এবং বন জঙ্গলের গাছ কাটার ফলে সেখানকার গাছ যেমন নষ্ট হচ্ছে, সেখানে থাকা পশু পাখিরাও কিন্তু বিপন্ন হয়ে পড়ছে। এরকমই একটা উদাহরণ হচ্ছে সাইবেরিয়ার বাঘ। এছাড়াও অবৈধ শিকার, যেমন দাঁতের জন্য হাতি, জলহস্তী এদেরকে মারা হচ্ছে, চামড়ার জন্য বাঘ, চিতা, সাপ, কুমির এদেরকে মারা হচ্ছে, শিংয়ের জন্য গন্ডারকে মারা হচ্ছে, বা লোম ও ফারের জন্য ভেড়া, খরগোশ এদেরকে কিন্তু প্রচুর পরিমাণে চোরা শিকার করা হয়ে থাকে। ফলে এদের কিন্তু অস্তিত্ব সংকটের মুখে পড়ে যায়। এছাড়াও পরিবেশে নতুন জীবের আগমন। এখানে আমরা একটা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপের ছবি দেখছি। এখানে বিংশ শতাব্দীর শুরুর দিকে এই দ্বীপে বাইরের থেকে অনেক রকমের ছাগল এবং কুকুর, শুয়োর আনা হয়েছিল। এই ছাগলগুলো এদের যে এই কচ্ছপগুলোর যে খাবার ঘাস, সেগুলো পাতা এগুলো খেয়ে ফেলতো এবং কুকুর এবং শুয়োর এদের যে ডিম সেগুলোকে খেয়ে ফেলতো। ফলে সেখানে কিন্তু এই কচ্ছপের অস্তিত্ব সংকটের মুখে পড়ে গেছিল। এছাড়াও আমরা গ্রাম বাংলার ক্ষেত্রে দেখে থাকি যে নদী পুকুরে যে সমস্ত ছোট ছোট মাছগুলো হয় সে সমস্ত জায়গায় যদি আফ্রিকা থেকে তেলাপিয়া এবং বড় মাগুর জাতীয় মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে এই মৌরলা, খলসি, পুঁটি এই ধরনের ছোট ছোট যে দেশীয় মাছ সেইগুলোর কিন্তু সংখ্যা অনেক কমে যায়। তার কারণ ওই সমস্ত মাছরা এই সমস্ত দেশীয় মাছদের খাদ্য হিসেবে গ্রহণ করে নিত। এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন বা বিশ্ব উষ্ণায়নের ফলে আমরা দেখছি মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে, যার ফলে ওখানে থাকা মেরু ভাল্লুক বা মেরু শিয়াল বা এম্পারার পেঙ্গুইন এদের অবস্থা কিন্তু সংকটের মুখে পড়ে যাচ্ছে। এছাড়াও আমরা দেখছি জলবায়ুর পরিবর্তনের ফলে বা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে, দূষণের ফলে কিন্তু কিছু কিছু গাছের যে পুষ্টি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন এখানে কোয়ালার ভাল্লুকের ছবি দেখানো হয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে ইউক্যালিপটাস গাছের পাতা খেয়ে এরা বেঁচে থাকে এবং এই দূষণের ফলে এই গাছের পাতার পুষ্টিগুণ কমে যাচ্ছে, যার ফলে পুষ্টির অভাবে কিন্তু এই কোয়ালা ভাল্লুকের অবস্থা সংকটাপন্ন। এছাড়া আমরা যেটা দেখছি পরিবেশের দূষণ। আমরা নানা রকম কৃষিক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে কলকারখানা থেকে নানা রকমের রাসায়নিক বস্তু গঙ্গা বা নদীতে যে কোনো ধরনের এসে মেশে এবং তার ফলে সেই সমস্ত জলে থাকা যে সমস্ত প্রাণীরা তারা কিন্তু ওই বিষাক্ত রাসায়নিকের প্রভাবে পড়ে যায় এবং তাদের অস্তিত্ব তখন কিন্তু সংকটের মুখে চলে যায়। এর মধ্যে এখানে যেমন দেওয়া হয়েছে গঙ্গার শুশুকের একটা ছবি। এছাড়াও আমরা দেখেছি নানা রকমের কৃষিক্ষেত্রে রাসায়নিক বা কীটনাশক ব্যবহারের ফলে সেখানে যে শস্যভোগ পাখি তাদের সংখ্যাও কিন্তু অনেক পরিমাণ কমে যাচ্ছে। এছাড়াও আমরা দেখে থাকি যে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার করা হয় যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের
তাদের অবস্থাও কিন্তু তাদের সংখ্যাও কিন্তু সেই জন্য কমে যায়। এখানে আমরা একটা হিমালয়ের কস্তুরী মৃগের ছবি দেখছি। এদের থেকে মৃগনাভি পাওয়া যায় এবং এই মৃগনাভি থেকে নানা সুগন্ধি দ্রব্য তৈরি হয় এবং এর এত চাহিদা রয়েছে যার জন্য এদেরকে প্রচুর পরিমাণে শিকার করা হয়, যার জন্য এখন কিন্তু এদের অস্তিত্ব সংকটের মুখে। এরপর আমরা দেখে নেব যে বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 15,500টি প্রজাতি ধ্বংসের মুখে এবং পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এরকম কিছু প্রাণীর ছবি। এখানে আমরা বাঘ দেখতে পাচ্ছি, শকুন দেখতে পাচ্ছি, চিতাবাঘ আছে, গন্ডার আছে, শিম্পাঞ্জি আছে, গরিলা আছে, গিঙ্কো বলে একটা উদ্ভিদের ছবি রয়েছে এবং ওরাংওটাংও রয়েছে। এরপর আমরা এই অংশটা থেকে যে সমস্ত বড় প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখে নেব। প্রথমে যেটা বলা হয়েছে যে পৃথিবীর ঘোমটা বা আবরণ বলতে কি বোঝো এবং এটি থাকার ফলে কি সুবিধা হয়। পৃথিবীর ঘোমটা বা আবরণ বলতে আমরা বুঝে থাকি বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের সঙ্গে থাকা নানা রকমের গ্যাস, এবং এই গ্যাসগুলোর মধ্যে প্রধানত থাকে কি কি না সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং ধূলিকণা এবং কার্বন কণা ইত্যাদি। এবং এইগুলোর মধ্যে মিথেনও কিন্তু থাকে এবং এগুলি থাকার ফলে কি সুবিধা হয় না এগুলি থাকার ফলে পৃথিবীর তাপমাত্রা এখানে থাকা প্রাণীর পক্ষে উপযুক্ত হয়ে যায়। যদি এগুলো না থাকতো তাহলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা -18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যেত, যার ফলে কিন্তু আর প্রাণীর অস্তিত্ব পাওয়া যেত না। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে হিমবাহ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলতলে কি পরিবর্তন লক্ষ্য করা যায়। এখানে আমরা বলবো যে হিমবাহ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলতলের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায় এবং দেখা গেছে প্রতি বছর কিন্তু 3 মিলিমিটার করে জলতল বৃদ্ধি পাচ্ছে এবং 2100 সালের মধ্যে কিন্তু 70 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়ে যেতে পারে। এবং সমুদ্রের জলতল যদি বৃদ্ধি পায় তাহলে কি কি অসুবিধার সৃষ্টি হবে না এই প্রশ্নের উত্তরে কিন্তু বলতে হবে যে উপকূল অঞ্চল প্লাবিত হয়ে যাবে, সেখানে বন্যা দেখা দেবে, যার ফলে সেইখানকার জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। এর ফলে সেখানে অর্থ ক্ষতি দেখা দেবে, প্রাণহানি ঘটবে। এছাড়াও এখানে ম্যাক্সিমাম উপকূল অঞ্চলে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই এবং মূলত ভারত এবং বাংলাদেশে এখানে যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেখানে ম্যানগ্রোভ যে অরণ্য রয়েছে সেটার জীববৈচিত্র্য ভূমিকা গুরুত্ব অনেক বেশি এবং এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। এদের অস্তিত্ব তখন সংকটের মুখে পড়বে এবং এখানে বসবাসকারী 40 লক্ষ লোকেরও কিন্তু বাসস্থান হারিয়ে যাবে। তো এই সমস্ত অসুবিধাগুলো আমরা কিন্তু সেক্ষেত্রে বলতেই পারি। তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রবাল প্রাচীর ধ্বংসের কারণগুলি কি কি। এখানে মূলত আমরা দুটো কারণ বলবো। প্রথম কারণ যেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য বা জলবায়ুর পরিবর্তনের জন্য বিশ্ব উষ্ণায়ন ঘটে এবং এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে সমুদ্রের যে তাপমাত্রা সেটাও বাড়ছে এবং সমুদ্রের তাপমাত্রা বাড়ার সাথে সাথে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বাড়ছে, যার ফলে জলের যে অম্লত্ব সমুদ্রের জলের অম্লত্বের পরিমাণও কিন্তু বাড়ছে এবং এইভাবে সমুদ্রের উষ্ণতা এবং অম্লত্ব দুটো বাড়ার জন্যই কিন্তু প্রবাল প্রাচীরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এর সাথে সাথে কিন্তু আমাদের দ্বিতীয় পয়েন্টে আমরা এটা বলতে পারি যেহেতু মৃত প্রবালের চাহিদা শৌখিন দ্রব্য হিসেবে এবং গয়না তৈরিতে পৃথিবী বিখ্যাত, সেই জন্য এগুলো আরোহণ করার জন্য কিছু অসাধু মানুষ এগুলোকে যথেচ্ছ পরিমাণ সংগ্রহ করে, যার জন্য কিন্তু প্রবাল প্রাচীর ধ্বংসের মুখে। চতুর্থ প্রশ্ন যেটা হচ্ছে ভারতে অবস্থিত বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চলগুলি কি কি। এখানে কিন্তু যেমন 4টে ভাগ করে বলা হয়েছে ঠিক সেরকম 4টে ভাগ করে বলবে এবং প্রত্যেকটা ভাগে যে অঞ্চলগুলো বা যে রাজ্যগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলোও কিন্তু অবশ্যই বলে দেবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি কি। জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো আমরা দেখলাম 6টা রয়েছে, তোমরা প্রত্যেক কটারই উল্লেখ করবে, করে প্রত্যেক কটার মধ্যে থেকে
কি 2 লাইন করে বলবে এবং অবশ্যই একটা করে উদাহরণ দেবে। যেমন ধরো তুমি যদি বলো প্রথম পয়েন্ট যেটা বাসস্থানের অভাব, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না মানুষের বাসস্থান বাড়ানোর জন্য বা কলকারখানা প্রতিষ্ঠা করার জন্য তারা এবং কাঠ আরোহণ করার জন্য সংগ্রহ করার জন্য যথেচ্ছ পরিমাণে বনভূমি নষ্ট করা হচ্ছে, যার ফলে সেখানকার উদ্ভিদও নষ্ট হচ্ছে এবং সেই সমস্ত বনে থাকা পশু পাখিগুলো কিন্তু সংখ্যা অনেক পরিমাণেই কমে যাচ্ছে বলে তোমরা সাইবেরিয়ার বাঘের কথা উদাহরণ হিসেবে দিতে পারো। তো এরকম ভাবে যে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে এখানে সেইগুলো তোমরা এই ক্ষেত্রে উল্লেখ করবে। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে জীববৈচিত্র্যের প্রধান প্রধান কারণগুলি কি কি। এখানে যেমন ছক করে আমাদের 5টা কারণ দেওয়া হয়েছে, সেই 5টা কারণই তোমাদের কিন্তু বলতে হবে এবং সেক্ষেত্রে তোমরা অবশ্যই যেমনভাবে দেওয়া রয়েছে ঠিক সেরকমভাবেই উল্লেখ করবে। জেনারেলি প্রধান প্রধান কারণগুলি কি কির ক্ষেত্রে অনেক সময় 2টো কি 3টে উল্লেখ করে দেওয়া থাকে, তোমরা তখন সব সেই কটাই দিয়ে থাকবে, উত্তর দিয়ে থাকবে। এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। প্রথমে যেটা বলা হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝো এবং এর জন্য অমরনাথ গুহায় কি পরিবর্তন লক্ষ্য করা যায়। তো গ্লোবাল ওয়ার্মিং বলতে আমরা সেটাই বুঝবো যে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসগুলি থাকে সেই সমস্ত গ্যাসগুলির মধ্যে বেশ কিছু গ্যাসের পরিমাণ যখন স্বাভাবিক মাত্রার থেকে বেশি হয়ে যায়, যেমন বলে তোমরা কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলোর উল্লেখ অবশ্যই করবে। এগুলোর পরিমাণ যখন স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায় তখন পৃথিবীর যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় এবং একেই তখন বলা হয় কি বিশ্ব উষ্ণায়ন। এবং এর জন্য অমরনাথ গুহার যে উচ্চতা 12 ফুট থেকে কমে গিয়ে 4.5 ফুট হয়ে গেছিল সেটা তোমরা সেক্ষেত্রে বলবে। পরের প্রশ্ন হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য কি। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য বলতে আমরা কাকে বলে সেই দুটোই বলবো। বলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আবহাওয়া কিন্তু খুব কাছাকাছি থাকা দুটো অঞ্চলের মধ্যে বিভিন্ন হয়ে থাকে, কিন্তু জলবায়ু বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে দেখা গেছে একই রকম হয়। নেক্সট যেটা হচ্ছে প্রবাল প্রাচীরের গুরুত্ব কি। সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে 0.1% স্থান জুড়ে থাকলেও এখানে কিন্তু সামুদ্রিক প্রজাতি 25% এখানে বাস করে বা আশ্রয়স্থল। সেক্ষেত্রে এখানে মাছ থেকে শুরু করে একানোডার্মাটা, স্পঞ্জ, তারপরে মোলাস্কা, এইগুলো যে এখানে থাকে সেইগুলোর উল্লেখ তোমরা অবশ্যই করে দেবে। নেক্সট যেটা প্রশ্ন হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে কচ্ছপের সংখ্যা কমে গেল কেন। এর উত্তর আমি আগেই তোমাদের বলেছি, বহিরাগত ছাগল এবং শূকর ও কুকুরের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়ালা ভাল্লুকের অস্তিত্ব সংকটাপন্ন হলো কেন। এটা মূলত যেটা আমাদের মূল হেডিং ছিল সেটাই তোমরা আগে বলবে, অর্থাৎ এক্ষেত্রে জলবায়ুর পরিবর্তন এবং জলবায়ুর পরিবর্তনের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং যার ফলে ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ বা পুষ্টি কমে যাচ্ছে, যার ফলে এদের অস্তিত্ব সংকটাপন্ন হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো। যেগুলো আমাদের অতি বৈচিত্র্যের দেশগুলো রয়েছে সেইগুলো এখানে বলা হয়েছে, অর্থাৎ এখানে তোমরা ভারত, মাদাগাস্কার, ইকুয়েডর এইগুলোর উল্লেখ অবশ্যই করবে, করে বলবে যে এই সমস্ত দেশগুলোতে জীববৈচিত্র্যের পরিমাণ অত্যন্ত বেশি এবং সেই জন্য এদেরকে বলা হচ্ছে অতি বৈচিত্র্যের দেশ। পরের প্রশ্ন হচ্ছে কস্তুরী মৃগ থেকে কি পাওয়া যায়। আমরা জানি এখান থেকে মৃগনাভি পাওয়া যায় এবং এর অস্তিত্ব সংকটাপন্ন কেন না অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহারের কারণে, কারণ এখান থেকে আমরা নানা রকমের সুগন্ধি দ্রব্য পাই এবং এটা প্রচুর চাহিদা রয়েছে বলে আমরা প্রচুর পরিমাণে একে সংগ্রহ করতে যাই এবং যার ফলে এর অস্তিত্ব কিন্তু সংকটাপন্ন হয়ে যায়।
পরের প্রশ্ন হচ্ছে গঙ্গার শুশুকের অস্তিত্ব সংকটাপন্ন কেন? এর কারণ হচ্ছে পরিবেশে দূষণ। বলে তোমরা তারপরে এটাকে একটু ব্যাখ্যা করে দেবে যে গঙ্গাতে বিভিন্ন শিল্প বা কারখানা অঞ্চল থেকে দূষিত রাসায়নিক এসে মিশছে, বা কৃষিক্ষেত্রে যে সমস্ত রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হচ্ছে সেইগুলো জলে ধুয়ে এসে গঙ্গায় মিশছে, এবং যার ফলে এই বিষাক্ত রাসায়নিক পদার্থের জন্যই গঙ্গা শুশুকের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে গ্রাম বাংলায় মৌরলা, খলসি, পুঁটির মতো স্থানীয় মাছেরা হারিয়ে যাচ্ছে কেন? এর কারণ কিন্তু পরিবেশে নতুন জীবের আগমন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছিল যে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার জন্যই এদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে। পরের প্রশ্ন হচ্ছে প্রবাল কি? এর এক কথায় উত্তরটা তোমরা যেটা বলবে যে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এবং এরা নিজেরিয়া পর্বভুক্ত। এরপর আমি কিছু নমুনা প্রশ্ন দিচ্ছি যেগুলো তোমরা নিজেরাই করতে পারবে আশা করি, এবং অবশ্যই তোমরা খাতায় এগুলো লিখে করবে। যার মধ্যে প্রথম যেটা আসছে, এখানে আমি কিছু শূন্যস্থান পূরণ দিয়েছি তোমাদের জন্য। প্রথমে যেটা হচ্ছে আলাস্কা উপকূলে বরফের স্তর 30 বছরে কত শতাংশ কমে গেছে। দ্বিতীয় যেটা হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমবাহ? ঠিক আছে, এখানে লিখতে হবে। কুইনাইন ওষুধের উৎস, সেটা তোমাদের জানা আছে, সেখানে শূন্যস্থানে লিখবে। 4 নম্বরে সাইবেরিয়া বাঘ অস্তিত্ব সংকটের মুখে পড়ার কারণ, সেটা তোমাদের লিখতে হবে। 5 নম্বর হচ্ছে অতি বৈচিত্র্য সম্পন্ন কতগুলি দেশের মধ্যে ভারত অন্যতম। এরপর আমরা কিছু এক কথায় উত্তর দেখব, যেমন গত 500 বছরে মোট কটি প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? পৃথিবীর মিষ্টি জলের বৃহৎ ভাণ্ডারটি কি? এখানে উত্তর কিন্তু হিমবাহ হবে। ব্রহ্মপুত্র নদীর উৎস হিমবাহটির নাম কি? গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত পরিমাণ বেড়েছে? সারা বিশ্বের উদ্ভিদ এবং প্রাণী জগতের কত শতাংশ ভারতবর্ষে দেখা যায়? এবং অবৈধ শিকারগ্রস্ত হওয়া একটি প্রাণীর নাম লেখো। একটি সংকটাপন্ন উদ্ভিদের নাম লেখো। এখানে তোমরা গিঙ্গো লিখতে পারো বা পিচা প্ল্যান্টও লিখতে পারো। 8 নম্বর হচ্ছে চাষের জমিতে যথেচ্ছ কীটনাশক প্রয়োগের ফলে কাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে গেছে? 9 নম্বর ভারতের ভূখণ্ডের আয়তন কত? 10 নম্বর ভারতবর্ষ ছাড়া আরেকটি অতি বৈচিত্র্য দেশের নাম লেখো। এরপর আমি তোমাদের কিছু বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানোর প্রশ্ন দিয়েছি, আশা করি তোমরা এটা সহজেই করতে পারবে। এদিকে আমরা বাম স্তম্ভে দেখছি কুলেখাড়া, মাদাগাস্কার, বেনেবো, মৃতপ্রবাল, সুইসাইড পাম, এবং এদের যে বৈশিষ্ট্যগুলো বা এদের সঙ্গে যায় এরকম কিছু বাক্য শেষ আমরা ডান স্তম্ভে দেখতে পাচ্ছি। তো এই অবধি আমাদের এই অংশটুকুনি থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে দেওয়া হলো।